আপনি একটা শিক্ষক যদি 30টা শিক্ষক থাকে, আপনারা যারা প্রধান আছেন এই 30 জনে কিন্তু আপনার হচ্ছে আপনি তাদের ওনারশিপটা নিতে হবে। সবাই যেন আপনার কাছে গিয়ে কমফোর্ট ফিল করে। আপনি শুধু 20 জনের অভিভাবক আর বাকি 10 জনের আপনি এন্টি বানাইতে পারবেন না। যেমন আমি এখন দায়িত্বে আছে, আমারে যারা ভোট দেয় নাই তাদেরকে আমি এখন বলবো যে না তোমাদেরকে আমি না তোমাদের দায়িত্ব আমি নিব না। এটা সম্ভব? আমার এটা সম্ভব? আমি যখন নির্বাচিত হয়ে গেছি, কে আমাকে ভোট দিছে, কে আমাকে পছন্দ করে, কে আমাকে অপছন্দ করে, এগুলো আর এখন আমার দেখার কোনো সুযোগ নেই। এখন আমাকে সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হবে। ঠিক একইভাবে আপনি যখন প্রতিষ্ঠান প্রধান, আপনার অধীনে যারা আছে প্রত্যেককেই আপনি ইকুয়ালি ট্রিট করতে হবে, প্রত্যেককেই। এবং আপনাকে মূল্যায়নের দিন শেষে একমাত্র যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে রেজাল্ট। আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট গত বছরের তুলনায় এই বছর বাড়ছে কিনা, এই বছরের তুলনায় আগামী বছর বাড়ছে কিনা, এটা যদি করেন। আমি আপনাদেরকে এই যে কিছুদিন আগে পার্লামেন্টে যারা গেছেন, এখানে কি সব স্কুল থেকে যাইতে পারছে? যাইতে কিন্তু পারে নাই। আবার একই জিনিস, সব স্কুল সমান ভালো ছাত্র পায়ও না। এখন এই কারণে যেটা করতে হবে, আপনার ওই যে স্যার যেটা বললো, আমার মনে আছে স্যারে 2013-14 সালে বা তারও আগে আমার মামার বাড়ি যেহেতু ওখানে ছিল, বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্ট সংগ্রহ করতো, বাড়ি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে স্টুডেন্ট সংগ্রহ করতো। আর ওই জায়গায় এখন এই ক্লাস নিয়ে ওই কলেজগুলোতে ভর্তি হইতে পারে না। এইটা 10 বছরের পরিবর্তন করছে, 10টা বছর। একটা স্বপ্ন, এর পিছনে কিছু মানুষ, আর হচ্ছে কি নিরলস পরিশ্রম। একটা স্বপ্ন, তার পিছনে কিছু মানুষ, আর এর পিছনে নিরলস পরিশ্রম। ফারুরা কলেজে বা এই কলেজগুলোতে আসার টাইম ছিল সেটা হচ্ছে সকাল 10টায়, কিন্তু যাওয়ার নির্দিষ্ট কোনো টাইম থাকতো না। যাওয়ার টাইম আমরা তো ধরেন 5টায় ছুটি হইতো। একটা টিচার, প্রত্যেকটা টিচার আপনার 300 করে খাতা দেখতে হইতো পার উইক 300 খাতা দেখতে হইতো। ফার্স্ট ইয়ারের 150 খাতা, সেকেন্ড ইয়ারের 150 খাতা, তাহলে টোটাল হইতো কত? 300 খাতা পার টিচার, 300 করে পার উইক খাতা দেখতো। আবার পরের উইকের জন্য প্রশ্ন বানাইতো। তাহলে টিচাররা কি করতো? ক্লাস নিত ধরেন 1-2 ঘন্টা, ক্লাস নেওয়ার উপরে থাকতে লাগতো। ক্লাস শুনতে পাচ্ছেন তো? ক্লাস নিত 2 ক্লাস থাকে, ফার্স্ট ইয়ারের একটা ক্লাস, সেকেন্ড ইয়ারের একটা ক্লাস। এরপরে তো চলে যেতে পারতো কুমিল্লা বা দেবিদ্বার, চলে আসতে পারতো না। কিন্তু এই বাকি সময়টা কি করতো? ওই যে খাতা দেখতো, প্রশ্ন বানাইতো। টিচারের এই যে মার্কশিটটা করে, একটা স্যার মার্কশিট নিয়ে আসছে, এই মার্কশিট নিয়ে বসতো। কোন স্টুডেন্টটা খারাপ করছে তাদেরকে আবার পার্সোনালি ডাকাইতো, আবার কোন জায়গায় ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে বসতো। এই যে দেখেন সারাদিন কিন্তু অ্যাক্টিভিটি চলে যাচ্ছে। এখন আমাদের দেখেন হাই স্কুলগুলো, এটা দেবিদ্বারের স্কুলের মান খুবই খারাপ বিষয়। দেবিদ্বারে আপনি আগে দেবিদ্বারে পড়াইতে আসতো না, আর আব্বা আম্মারা দেবিদ্বার কেন আসছে? স্কুলগুলো ভালো দেখে তো আসছে। এখনের আব্বা আম্মারা কিন্তু গ্রাম থেকে দেবিদ্বার আসে না, তারা পারলে শহরে চলে যায়। দেবিদ্বারে আসাটা কমে গেছে না? এখন কই আপনাদের ছেলে মেয়েদের অনেকে আপনারা কুমিল্লা পড়ান এবং কলেজ আছে দেবিদ্বারের 7টা কলেজ, 7টা কলেজের একটা কলেজে অন্য সব জায়গায় যদি ভর্তি কমপ্লিট হয়ে যায়, এরপরে নিতান্ত বা আর্থিক যদি সীমাবদ্ধতা থাকে বা নিরুপায় হয়ে তারপরে কলেজগুলোতে ভর্তি হয়। অথচ এই কলেজগুলোতে আগে শুধু কুমিল্লা জেলা না, বিভিন্ন জেলা থেকে মানুষ হচ্ছে পড়তে আসতো। কামাল ছাত্রাবাস, রবি ছাত্রাবাস, আমরা ছোটবেলায় শুনতাম এগুলাতে থাকতো। তো সেই জায়গা থেকে এই কলেজ স্কুলের, আমাদের স্কুলের শিক্ষক মফিজউদ্দিন স্কুলের শিক্ষকরা আমরা দেখেছি ওনারা টিম ওয়ার্ক করে, আমাদের স্কুলের শিক্ষকরা দেখতাম টিম ওয়ার্ক করে। তো সেই জন্য আমি সেই জায়গা থেকে আপনাদের কাছে চাই, আপনারা একমাত্র ফোকাস দিবেন হচ্ছে রেজাল্ট, একমাত্র ফোকাস দিবেন হচ্ছে ছাত্র এবং গার্ডিয়ান। আর যে কমিটি আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনারা একটা কমিটির সেন্টারে আসেন, একজন দুর্নীতিগ্রস্ত আপনার থেকে কম যোগ্য একজন কমিটির লোক বসান, যাতে করে সে আপনাকে, আপনি যদি মোরালি কম্প্রোমাইজ হন সেই জন্য আপনাকে সেফ দিতে পারে, তার সাথে আপনাকে ডিলিং হয়। সবাই না, অবশ্যই সবাই না, কিছু কিছু এটা ডিলিং হয়। দেখা যায় কি ওই কমিটির সভাপতিকে রেখে এই কমিটির সভাপতি পলিটিক্যাল একটা আধিপত্য দেখানোর জন্য হচ্ছে কি করে স্কুলগুলোকে সেটা পলিটিক্যাল একটা থিয়েটার হিসাবে ব্যবহার করে। স্কুল কি পলিটিক্যাল থিয়েটার হিসাবে ব্যবহার হওয়ার কথা ছিল? অর্থাৎ এই স্কুলটাকে সে মনে করে এখানে তার রাজনৈতিক প্রভাব দেখাবে। স্কুল কি কখনো রাজনৈতিক প্রভাব দেখানোর জায়গা? কখনোই জায়গা। কিন্তু এই সুযোগটা কে করে দেয়? এটা কে বন্ধ করতে পারবে? কে বন্ধ করতে পারবে? এটা আপনারা কখন বন্ধ করতে পারবেন? আপনি যদি
মোরালি স্ট্রং হন, কিন্তু আপনার নিজের মধ্যেই যদি কোনো ঝামেলা থাকে তখন কিন্তু আপনাকে অবশ্যই শেল্টারে যাইতে হবে না? আর যদি আপনি নিজে মোরালি স্ট্রং হন, আপনি যদি একাডেমিক জায়গায় আপনি স্ট্রং হন, শিক্ষার্থীদের সাথে আপনি স্ট্রং হন, আপনার কার্যক্রম যদি ঠিকঠাকভাবে চালিয়ে রাখতে পারেন, আপনার কলিগ যারা আছে, আপনার কলিগের দায়িত্ব আপনাকে নিতে হবে না? আপনার অধীনে যে শিক্ষকগুলো আছে তাদের দায়িত্ব তো আপনাকে নিতে হবে। তারা যদি আপনার উপর আস্থাশীল থাকে তাহলে বাইরে থেকে কেউ এসে কি আপনাকে ম্যানিপুলেট করতে পারবে? কিন্তু যখন দেখা যাবে না আপনার কলেজ স্কুলেই আপনার বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট দাঁড়ায় গেছে, আপনার বিরুদ্ধে একটা কোরআন দাঁড়ায় গেছে, আপনি সবাইকে ধারণ করতে পারেন না, তখনই কি করতে হয়? বাইরে গিয়ে আবার একজন কমিটির লোক ভাড়া করে আনতে হয়, যে কি করে আপনাকে সাজাটা দেয়। এবং তখন আর রেজাল্টে মনোযোগ থাকে না, অভিভাবকদের দিকে আর মনোযোগ থাকে না। তখন হয়ে যায় কি, এই যে এক্সটার্নাল পলিটিক্সটা হচ্ছে দেখা যায় শিক্ষকদের একটা ইনভলভ হয়ে যায়, না চাইলেও ইনভলভটা হয়ে যায়। এই ইনভলভমেন্টটা আমরা চাই না। আমরা চাই দেবিদ্বারের প্রত্যেকটা এই যে হাই স্কুলের আপনারা যারা আছেন, আমি শুরুতে বলেছিলাম আপনারা হচ্ছেন ফিডার ইনস্টিটিউশন। আপনারা যদি ভালো ছাত্র পাঠান তাইলে টারশিয়ারি লেভেলের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা ভালো ছাত্র পাবে। আপনারা যদি ফিডার ইনস্টিটিউশনগুলো যদি ভালো ছাত্র না পাঠান তাহলে কিন্তু ওরা ভালো ছাত্র পাবে না। সেজন্য ফিডার ইনস্টিটিউশনগুলো আমাদের দেশে দেখবেন প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, এই ফিডার ইনস্টিটিউশনগুলো একদম ভেঙে পড়েছে, একদম ভেঙে পড়েছে, যার কারণে আমাদের টারশিয়ারি লেভেলে আমরা ভালো স্টুডেন্ট আমরা দিতে পারি। এটা আমাদের জন্য একটা মেসিভ ফেইলিওর স্যার। এই কারণে আমি অনুরোধ করে বলি, ধরেন শিক্ষকদের সাথে পদ পদবি এই বিষয়গুলো কখনোই আমি পার্সোনালি কাউন্ট করি না। আমি ইভেন কিন্ডারগার্টেনের শিক্ষককেও আমি অলওয়েজ আমি স্যার বলে সম্বোধন করি। এখানে কেউ আপনারা যখন আমাকে কেউ স্যার বলে সম্বোধন করেন আমি আপনাদেরকে ডিটার করি, এটা প্রয়োজন নাই। কারণ এখানে অন্তত 5 জন আছে যাদের সরাসরি ছাত্র আছে। আমি আপনাদেরকে রেসপেক্ট দিব যদি আপনারা কি করেন প্রতিষ্ঠানটাকে পলিটিক্সের বাইরে রাখেন। আর আপনারা যদি পলিটিক্সটাকে আপনারা মিসইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে প্রশাসনিকভাবে আইনগতভাবে সেক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আপনাদের আনা হবে। কারণ দিন শেষে আপনি 50টা 100টা 200টা 500টা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আপনি তাদের ভবিষ্যতের অভিমুখটা আপনি ঠিক করে দিবেন, একটা ভবিষ্যৎটার অভিমুখ আপনারা ঠিক করে দিবেন। আমি এই স্কুলে আমি যে খুব ভালো ছাত্র ছিলাম বিষয়টা এমন, কিন্তু আমার স্কুলের অলমোস্ট টিচার আমাকে নামে চিনতেন, আমাকে ডাকতেন। এটা আমার মধ্যে একটা প্রত্যাশা তৈরি করছে, আমাদের মহিষ স্যার ছিলেন, সারা স্যার আছেন, উনি বিনোদ স্যার আছেন, ওনারা আমাদেরকে পার্সোনালি, আমি খুব ভালো ছাত্র ছিলাম বিষয়টা এমন না, মিড প্লেয়ার লেভেল, বাট টিচাররা যখন আমাকে ডাকতেন কোনো একটা বিষয়ে আমার মধ্যে কনফিডেন্স তৈরি হয়েছে অলওয়েজ। এবং আমার কাছে ইভেন আমার এসএসসি পরীক্ষায় গার্ড দিয়েছিল এই স্যার, উনি আসেন। আমার এসএসসি পরীক্ষা আমি 2 দিনের পরীক্ষা দিয়েছিলাম, এই তখন একজন শিক্ষক আমাদেরকে সেবা করতে আসছিলেন, উনি মরিচাকান্দ স্কুলে বলেছেন। আমি স্যারকে তখন চিনতাম না, কারণ সবাইকে অন্য স্কুলের টিচাররাই তো ঠিক করে ডিউটি দেয়। আমি 2টা বা 3টা 2 নম্বর রুমটাতে আমার গার্ড করছিল, স্যার গার্ড দিচ্ছিলেন কেমিস্ট্রি পরীক্ষায় একজন শিক্ষক আমাদেরকে, উনি একটু সিনিয়র শিক্ষক তো প্রশ্নপত্র বন্টন করে এটা করে আমাকে হেল্প করতে আসেন। আমি হেল্পটা নেই নাই, স্যার এটা দেখছেন যে আমি হেল্পটা নেই নাই, এটা 2014 সালের কথা। স্যার এটা নোটিস করছে, স্যার কিন্তু অন্য স্কুলের শিক্ষক হিসেবে স্যার নোটিস করছে আমার স্কুলের একজন শিক্ষক আমাকে হেল্প করতে আসছে, কিন্তু আমি হেল্পটা নেই নাই। এমন স্যার ভুলো এটা সমস্যা নাই স্যার, আমি এটা স্যার লিখতে পারবো না। তো স্যার অপমান বোধ করছে, তো স্বাভাবিক না? ধরেন আপনারা তো সবচেয়ে ভালো 2-4টা ছাত্রের খোঁজখবর নিতে যান না এসএসসি পরীক্ষার সময়, যে এরা ভালো পরীক্ষা দিচ্ছে কিনা, তো একটু খাতাটা ভুল করলে এখানে নাই এটা ঠিক করে তাড়াতাড়ি ঠিক কর। আর আপনি যদি অ্যাডভান্সটা দেখা যায় অন্য টিচারও যেমন কিছু একটা বলেন, তা আমি তখন ডিক্লাইন করছিলাম যে না স্যার, এটা আমি যেটা ভুল হয়েছে ভুল, আমি এটা নিব। তো স্যার এটা নোটিস করছে দূর থেকে যে আমি এটা ডিক্লাইন করছি। পরীক্ষা করে আমি স্যারকে চিনি না, স্যারও আমাকে চিনি না, তো স্যার আমাকে দোয়া করে দিচ্ছিল যে ভালো কথা। পরে আমি স্যারকে অনেক বছর পরে আমি স্যারকে পাইছিলাম, স্যার হচ্ছে মোহন আবাসিক এলাকায় বলে স্যার আপনি খারাপ থাকতেন। তো বিষয় হচ্ছে কি, আপনার ওই ট্রাস্ট স্টুডেন্টের মধ্যে ক্রিয়েট করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের যত ধরনের ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট লাগে আমি এটা দিব আপনাদের। ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, আপনাদের রিসোর্স যদি লাগে শিক্ষা রিলেটেড আমি আপনাকে দিব। দয়া করে আপনাদের সম্পর্ক হচ্ছে ছাত্র, অভিভাবক এবং নিজের কলিগ, এর বাইরে আপনাদের এক্সটার্নাল কোনো সম্পর্ক থাকা আমি মনে করি না উচিত। এর বাইরে কি থাকা উচিত? আপনাদের সম্পর্ক হয়
আপনার কলিগ যেন আপনাকে ট্রাস্ট করে, নাহলে উনি আপনার কলিগ যিনি উনি তো আপনার সাথে কাজ করে কমফোর্ট ফিল করবে না। মুসলিম শিক্ষকের দরকার, জি ইসলাম ধর্মের শিক্ষকের দরকার তোমাদের। জি তোমাদের এখানে মুসলিম শিক্ষক নেই তো অনেক দিন যাবত, প্রায় 2.5 বছর যাবত। তোমাদের একজন ইসলাম ধর্মের শিক্ষক দরকার। 98% শিক্ষার্থী মুসলিম, তবুও ইসলাম ধর্ম পড়াচ্ছেন হিন্দু শিক্ষক। কোটালীপাড়া উপজেলার 30 নং উত্তর বান্ধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্ন পরিবেশ, সুশৃঙ্খল শিক্ষার্থী, সময়মতো পাঠদান, শিক্ষকদের শতভাগ উপস্থিতি এবং বিদ্যালয়ের সামনে উঠছে জাতীয় পতাকা। সবকিছুই যেন একটি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র তুলে ধরে। কিন্তু এই সুন্দর চিত্রের আড়ালেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং স্থানীয় সচেতন মহল। জানা গেছে বিদ্যালয়টির প্রায় 98% শিক্ষার্থী মুসলিম, অথচ বিদ্যালয়ের 6 জন শিক্ষকই হিন্দু সম্প্রদায়ের। শিক্ষক নিয়োগে ধর্ম কোনো বিবেচ্য বিষয় নয়, এটি সকলেরই জানা। তবে প্রশ্ন উঠেছে, যখন প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাসও একজন হিন্দু শিক্ষককে নিতে হচ্ছে, তখন বিষয়ভিত্তিক শিক্ষাদানের মান এবং শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার যথাযথ পরিবেশ কতটা নিশ্চিত হচ্ছে? ক্লাস পঞ্চম ইসলাম ধর্ম ক্লাস কোন ছাড়ে না? গৌরঙ্গ স্যারে। উনি কি রেগুলারই তোমাদের ইসলাম শিক্ষা ক্লাসটি নেয়? জি তোমার নাম কি? আমি কোন ক্লাসে পড়ো তুমি? পঞ্চম। ইসলাম শিক্ষা ক্লাসটি, এই ক্লাসটি কোন শিক্ষক নেয়? গৌরঙ্গ স্যার। গৌরঙ্গ স্যার। তোমার নাম কি? মোহাম্মদ মেহরাব খন্দকার। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। তুমি কি মুসলমান? জি। তোমাদের ইসলাম ধর্ম ক্লাস কোন টিচারে নেয়? আগে আমাদের একজন মুসলমান ম্যাম নিত, এখন আর কি সে ট্রান্সফার হয়ে গেছে, এখন আমাদের আর কি একজন সাধারণ ম্যাম নেয়। সাধনা ম্যাডাম। অভিভাবকদের দাবি, একজন শিক্ষক যতই আন্তরিক হোক না কেন, ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা, ধর্মীয় অনুশীলন ও বিভিন্ন বিষয়ে একজন মুসলিম শিক্ষক তুলনামূলকভাবে আরো বাস্তবভিত্তিক ও গভীর ধারণা দিতে সক্ষম হবেন। তাই দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে একজন মুসলিম শিক্ষক না থাকায় তারা হতাশা প্রকাশ করেছেন। 30 নং বান্ধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো মুসলমান শিক্ষক নাই, সব হিন্দু শিক্ষক। তাই আমাদের স্কুলে মুসলমান ইফতিজি, তারপরে দালালি, সবকিছু হচ্ছে উসমানী মেডিকেলের একটা কারখানা। প্রতিনিয়ত রোগী মারা যাচ্ছে, এটা ড্রাইভার কে দিবে? নার্সিং সমাজ, ডাক্তার সমাজ দিবে? আজকে বিক্ষোভ হচ্ছে যে ইফতিজি, দালালি সবকিছু বাদ দিতে হবে, সিন্ডিকেট এই মেডিকেল থেকে বাদ দিতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ার্ড বয়। একটা রোগীর সিট দেওয়া থেকে তাদের খাবার সবকিছুই ওদের হাতে। তো রোগীদের ভোগান্তি, আমাদের ভোগান্তি আমরা দেখেও কিছু বলতে পারি না, কারণ আমরা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের কাছে জিম্মি। আমরা হচ্ছে যে আমাদের সম্পূর্ণ কিছু কলেজ থেকে আসে, হসপিটালের কাছে আমরা জিম্মি, সেজন্য আমরা কিছু বলতে পারি না। আমরা একটা ড্রেস পরিধান করে আসি, রোগীরা মনে করে যে আমরা হয়তো অনেক কিছু করতে পারবো, কিন্তু আমাদের হাতে কিছুই নাই। আমাদের হাতে যদি সবকিছু থাকতো তাহলে কালকে এত বড় দুর্ঘটনা ঘটে না। একজন নার্সিং টিচারকে তারা হচ্ছে যে ইপিজি করে, তারা একজন স্টুডেন্টকে ইপিজি করে। ওটি আউটডোরে হচ্ছে যে রুগী আসে, প্রতিদিন অনেক রুগী আসে, হাজার হাজার রুগী প্রতি সপ্তাহে আসে, কিন্তু তারা 25 টাকা দিয়ে টিকিট সবকিছু করেও তাদেরকে 500 টাকা করে ড্রেসিং ফি দিতে হয়। এগুলো কারা করে? দালালরাই তো করে। আমরা ওইখানে থাকি, কিন্তু আমাদের চোখের সামনে সবকিছু হয়। তারা টাকা নেয়, টাকা না দিলে ড্রেসিং করে না। গতকালকে হচ্ছে যে ইফতিজিং নিয়ে মূলত হচ্ছে, অনেকদিন ধরে ইফতিজিং হচ্ছে। সেদিন আমাদের ভাইয়েরা জিজ্ঞেস করতে গেছিলেন যে কি হয়েছে, ওনারা ইয়া করছে। যাই হোক, ওনারা হচ্ছে মারধর করছেন। ওনারা যদি ওনারা বলছে যে সুরমানাসি করে যে 20-25 জন ছেলেরা গেছে গিয়ে ওদেরকে অ্যাটাক করছে। যদি সুরমানাসি করে যে 20-25 জন ছেলেরা যাইতো তাহলে তো তারা ইনজুর থাকতো। তারা তো কেউ ইনজুর নাই। ইনজুর কারা? আমাদের সিনিয়র ভাইয়েরা, আমাদের বন্ধু বান্ধবেরা ইনজুর, আমাদের বোনেরা ইনজুর, তাই না? তাহলে তাদের সাথে যুক্তি কোথায়? ক্যাজুয়ালিটিতে গিয়ে তারা সেকেন্ড অ্যাটাক করছে। আপনারা দেখছেন, সবাই ভিডিও দেখছেন না? ওটি ড্রেস পরা ওরা গিয়ে ইয়া করছে। আচ্ছা, ড্রেসিং কারা করবে? নার্সেরা করবে, ডাক্তারেরা করবে, ওরা কেন করবে? আরো বিভিন্ন প্রবলেম। ওয়ার্ডে কি হয়?
আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী, অর্ডার অনুযায়ী আমরা অক্সিজেন দেই, কিন্তু তারা সিলিন্ডারে গিয়ে সেটা বাড়িয়ে দেয়। কেন দেয়? প্রতিনিয়ত রোগী মারা যাচ্ছে, এটা ড্রাইভার কে দিবে? নার্সিং সমাজ, ডাক্তার সমাজ দিবে? আপনারা একটা জাতির সামনে দুইটা প্রফেশনকে এত ছোট ভাবে দেখাচ্ছে। আমরা সম্পূর্ণ জাতির সামনে শত্রু, কিন্তু সবাই গ্রাজুয়েশন করা এখানে, আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে আসতেছি এখানে, কিন্তু আমাদের পাশে কেউ নাই আজকে। আমাদের পাশে যদি সরকার থাকতো, আমাদের পাশে যদি হসপিটালের মানুষ থাকতো, তাহলে আমাদের এই অবস্থা রাজপথে থাকতাম না। আজকে বিক্ষোভ হচ্ছে যে ইফটিজিট, দালালি সবকিছু বাদ দিতে হবে, সিন্ডিকেট এই মেডিকেল থেকে বাদ দিতে হবে, স্টুডেন্টদের পড়াশোনা শিক্ষার পরিবেশ তৈরি করে দিতে হবে, সেফটি নিশ্চিত করতে হবে। আপনাদের সরকার কি সেফটি নিশ্চিত করতে? আমাদের দিককে আমরা প্রতিনিয়ত নাইট ডিউটিতে আসছি, মেয়েরা আসছে, নার্সিং সমাজে মেয়েরা বেশি, ছেলেরা সবসময় থাকে না, আমাদের পরীক্ষা থাকে সবসময়, তাদের সেফটি কে নিশ্চিত করবে? প্রতিদিন তারা ইফটিজি, প্রত্যেকটা মেয়ের সাথে ইফটিজি করে, কেন করবে? তাদেরকে এই রাইট কে দিছে? কোন মেয়ের সাথেই তো। ওয়ার্ড বয়রা প্রতিনিয়ত তারা আমাদের চেয়ারে বসে, আমাদের পাশে এসে বসে, তাদেরকে এই রাইট কে দিছে? সরকার দিয়ে দিছে নাকি আমরা হসপিটাল? আমার পরিচয়, আমি সুরমা নার্সিং কলেজের বিএসসি সেকেন্ড ইয়ারের একজন শিক্ষার্থী। আমার নাম সিরাত খালিমা। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায় ও পাখি কেমনে। আবার লাইট বন্ধ করে দিয়েছে, এখনো কিন্তু পুশিং করতে পারেনি ওরা। এই যে পাট ক্ষেতের মধ্যেই কিন্তু এই যে আবার লাইট দিয়ে দিল, এই যে দেখেন ভাই আবার লাইট দিয়ে দিল। এই 5টি মিডিয়ার একজনই মালিক শাহ আলম সাহেব, এবং তার শাহ আলম সাহেব চেয়ারম্যান হয়ে রাষ্ট্রের ভিতরে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তারা কোনো আইন মানে না, তারা সরকারি অনেক জমি দখল করেছে, যার পরিমাণ 1000 থেকে লক্ষ হতে পারে, যেটা সিআইডি তদন্ত করছে। তারা মানি লন্ডারিং এ জড়িত। তারা দেশের 5টা আইন মানে না, সিটি কর্পোরেশন আইন, পরিবেশ আইন, ভূমি আইন, দেশের প্রচলিত আইন মানে না। ইতিমধ্যে একটি পত্রিকায় লিড নিউজ হয়েছে, তার ছেলেরা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অফেন্স কমিট করেছে। সাব্বির নামে একজন ইঞ্জিনিয়ার হত্যাকাণ্ডের শিকার হয়েছে এখন থেকে প্রায় 10-12 বছর আগে। মুনিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিস্টার শাহ আলম বলেছিলেন, একজন পলাতক আসামি যদি রাজনীতি করতে পারে তাহলে জেলখানা বসেও সবাই রাজনীতি করতে পারবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, যখন এই দুর্বৃত্তায়িত ব্যবসায়িক গ্রুপকে আইনের আওতায় আনার জন্য একটি সরকারি সিদ্ধান্ত হয়েছে, সিটি কর্পোরেশনের আওতায় আনার জন্য, তারা এই 5টি মিডিয়া ব্যবহার করে জনস্বার্থের বিপক্ষে যে অপপ্রচার এবং বিভিন্ন ধরনের কূট চাল তারা দিয়ে যাচ্ছে। তাদের এই অপকর্ম, মানি লন্ডারিং, ধর্ষণ, খুন, জমি দখল, এই সমস্ত অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই তারা 5টি মিডিয়া ব্যবহার করে একসাথে অপপ্রচার এবং মানহানিকার মিথ্যা তথ্য প্রচার করতে থাকে। এই থেকে প্রফেসর ইউনূস সাহেব সহ অনেকেই বাদ যায়নি। আমি মুনিয়ার বোনের লয়ার, সেই জন্য, শুধুমাত্র সেই জন্য আমার বিরুদ্ধে গত 10 বছর ধরে
অনবরত মিথ্যা অপপ্রচার এবং মানহানিকর নিউজ প্রকাশ করে যাচ্ছে। তারা চাচ্ছে তার ছেলেপান যা খুশি তাই করবে, ধর্ষণ করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, কিন্তু ভিকটিম পরিবার একজন লয়ারও নিয়োগ করতে পারবে না। এই সমস্ত সিচুয়েশনে আমরা মনে করি এই মিডিয়া হাউজের সাংবাদিক ভাইরা তারা বাধ্য হয়ে এই অনৈতিক অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে আমি দোষ দেই না। তাহলে এই মিডিয়া হাউসটাকে আপনার পেশাদারিত্বে ফেরত আনতে হলে, মাফিয়া মুক্ত করতে হলে এখানে একজন প্রশাসক নিয়োগ করা জরুরি। সেই প্রেক্ষিতে আমি তথ্যমন্ত্রী, চেয়ারম্যান বিটিআরসি এবং ঢাকা জেলা প্রশাসক বরাবর প্রশাসক নিয়োগের জন্য আবেদন করছি। আমার আবেদনের ভিতরে বিস্তারিত আছে, কিছু পত্রিকার রিপোর্ট আছে, আপনারা দেখতে পারেন, এবং এটার কপি আমি দিয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভূমিমন্ত্রী, গৃহায়ন ও পূর্তমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, ডিজিএফআই, ডিজিএনএসআই, সচিব, আইন ও বিচার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়। আমি আশা করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, বসুন্ধরা গ্রুপ অতি সত্বর দেশের আইনের আওতায় আসবে, সিটি কর্পোরেশনের আওতায় আসবে। এ দেশের সরকার কিটা? সরকার হলো গুলাম, সরকার হলো চাকর দেশের। জনগণ হলো মানে জনগণ একজনও চায় না, কারণ হলো তারা বহু চেষ্টা করছে ভালো সম্পর্ক রাখার, কিন্তু আপনি পারবেন না। কেন পারবেন না? তারা খালি ওই জাতি বিদ্বেষটাই টানিয়ে আনে। জাতি বিদ্বেষটা যখনই টানিয়ে আনে তখনই আর সুসম্পর্ক থাকে না। প্রধানমন্ত্রী বলে দিয়েছে দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। ঢাকা দিল্লি কেন কথাটা আসে? বাংলাদেশ আর ভারত হলো পাশাপাশি বর্ডার, বিরোধটা এখানেই। আমাদের সাথে সৌদির সাথে অনেক ভালো সম্পর্ক, কাতারের সাথে, কুয়েতের সাথে, আরব আমিরাতের সাথে, মালয়েশিয়ার সাথে। এর কারণ কি? তারা কিন্তু অনেক দূরে। কারণটা হলো তারা ভ্রাতৃপ্রতিম দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সবাই। সৌদি যে সাহায্য দেয় বাংলাদেশে সবচেয়ে বেশি, কারণ হলো তাদের সাথে কিন্তু অনেক দূরত্ব, কিন্তু সম্পর্কটা তাই ভ্রাতৃপ্রতিম। ভারতের সাথে এই সম্পর্কটা এই নতুন তৈরি হয়েছে, নতুন বলতে তাও 10-20-50 বছর। সেটা হলো ভারত এখন এমন একটা সমস্যা হয়, যখনই বিজেপি ক্ষমতা আসছে, বিজেপি ক্ষমতা আসে, তাদের মূল নীতি হলো আমাদের কথা যেমন সবার আগে মানুষ সত্য, তারপরে অন্য কিছু, আর তাদের কথা হলো সবার আগে হিন্দু সত্য, তারপরে মানুষ। তাদের এখন রাষ্ট্রীয়ভাবে পলিসি মেকারদের মূল নীতি হলো মুসলমান নিধন করো, মসজিদ ভেঙ্গে মন্দির করো। এই যে সমস্যাটা ওরা ধর্মীয় ভাবে তৈরি করে দিচ্ছে, তাদের মূল নীতি হলো মুসলমান নিধন করো, মসজিদ ভেঙ্গে মন্দির করো। এই কারণে আসলে এই দূরত্বটা বেড়ে গেছে। যেহেতু জাতিগত হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে, আমাদের নীতি হলো সবার আগে মানুষ সত্য, তারপরে হিন্দু মুসলমান। কিন্তু তাদের কথাটা হলো ভিন্ন, সবার আগে হিন্দু সত্য, তারপরে মানুষ। এই কারণে এদেশে এত বিরোধ তৈরি হয়ে গেছে ভারতের সাথে, এটা আগে ছিল না। যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তৃতীয় মোর্চা ক্ষমতায় ছিল, তখন তারা আরো সংখ্যালঘুদের বেশি প্রোটেকশন দিত। আয়াতুল্লাহ আলী খামেনে শিয়া সুন্নিকে মিলিয়ে দিয়ে গেলেন। আমেরিকার ইসরায়েল ইরানে আক্রমণ করে গোটা মুসলিম বিশ্বকে ধ্বংস করতে চেয়েছিল, আর হলো ঠিক তার উল্টো। আপনারা দেখছেন সৌদি আরব থেকে এক দল প্রতিনিধি, বিশিষ্ট প্রতিনিধি দল, সৌদি আরবের উপবিদেশ মন্ত্রী, তিনি তার পারিষদ বর্গকে নিয়ে আয়াতুল্লাহ আলী খামেনে, যাকে এতদিন বলা হতো শিয়া বিশ্বের মসিহা, তিনি মুসলিম নন পিওর, তিনি সুন্নি নন, তাই তাকে ধর্মগুরু বলে মানা যাবে না। অথচ আয়াতুল্লাহ আলী খামেনে যখন মানব জাতির ইতিহাসে সবচাইতে বড় জানাজা পাচ্ছেন, তখন ইরানের পার্শ্ববর্তী প্রতিটি রাষ্ট্রের প্রতিনিধি দল কাতারে কাতারে এসে তাকে শেষ শ্রদ্ধা জানালেন। আর সেই দলে এবার যুক্ত হয়ে গেল সৌদি আরব। সৌদি আরব আর ইরান অতীত ইতিহাসে কোনোদিনও এক জায়গায় এসে দাঁড়ায়নি, তারা বন্ধুত্বের হাত মেলায়নি। অথচ আজ এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের সকল ষড়যন্ত্রকে ভেঙে গুড়িয়ে দিয়ে ইরান এবং সৌদি আরব, অর্থাৎ সুন্নি মুসলমান এবং শিয়া মুসলমান এক হয়ে গেছে। সমগ্র মুসলিম বিশ্ব খুব অল্প সময়ের মধ্যেই শক্তিশালী ঐক্যবদ্ধ যে জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার সবচাইতে বড় প্রমাণ এই ছবি। তাই এই ছবি এখন সারা পৃথিবীতে ঝড় তুলেছে। আয়াতুল্লাহ আলী খামেনেই মিলিয়ে দিলেন
মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রনায়ককে তারা অতীত সমস্ত বিতর্ক ভুলে গিয়ে আমেরিকা এবং ইসরায়েলের যে বিভাজন নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে ধ্বংস করে দিয়ে আপনারা দেখছেন বিনম্র শ্রদ্ধায় কোরআন মাজিদের যখন আয়াত পাঠ হচ্ছে, সামনে সাহিত্য রয়েছে আয়াতুল্লাহ আলী খামেনেইর মরদেহ, তার পরিবারে অপর 4 সদস্যের মরদেহ, তখন সম্মান প্রদর্শন করছেন সৌদি আরবের পক্ষে রাষ্ট্রীয় প্রতিনিধি দল আয়াতুল্লাহ আলী খামেনেইকে শ্রদ্ধা নিবেদন করছেন শেষ বিদায় অনুষ্ঠানে এসে। আর এই দৃশ্য নিঃসন্দেহে বহুকাল ধরে আগামী ভূ রাজনীতিতে দলিল হয়ে থাকবে যে ইরান আর সৌদি আরব এক সুতোয় মিলে গেছে কাতার, লেবানন, ইরাক, যত প্রতিবেশী রাষ্ট্র, আফগানিস্তান, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের প্রতিটি রাষ্ট্র এই মুহূর্তে এক সুতোয়, এক স্লোগানে, এক দর্শনে, এক ভাবনায় এসে দাঁড়িয়েছে। আর যখন সৌদি আরব আর ইরান এক জায়গায় এসে দাঁড়িয়েছে, আরো জোরালো, আরো শক্তিশালী হলো মুসলিম নেটোর ভাবনা। স্বাভাবিকভাবেই ইসরায়েলের গোয়েন্দা মোসাদ, তাদের মাথায় এবার বাজ পড়েছে, কারণ মোসাদ সম্পূর্ণরূপে ব্যর্থ। তার প্রতিটি রিপোর্ট একটার পর একটা ভুল প্রমাণিত হয়েছে। তারা আগেই নিদান দিয়েছিল আমেরিকাকে যে একবার যদি আয়াতুল্লাহ আলী খামেনেইকে খুন করা যায় তাহলে ইসলামিক রিপাবলিক অফ ইরান বলে কোনো রাষ্ট্র পৃথিবীতে থাকবে না। মধ্যপ্রাচ্য ইতিমধ্যে সৌদি আরবকে আমরা গোলাম বানিয়ে রেখেছি, আর আরব আমিরাত সে তো দ্বিতীয় ইসরায়েল। অতএব মধ্যপ্রাচ্যে আমাদের আর কোনো শত্রু থাকবে না, গোটা মধ্যপ্রাচ্যকে আমরা ইসরায়েল বানিয়ে ছাড়বো। সুতরাং এই মোহজালে এসে আক্রমণ করা হয়েছিল ইরানে, কিন্তু হলো তার ঠিক উল্টো। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনেইকে শহীদ হতে হয়েছে, কথা সত্য, কিন্তু এক মৃত্যুর বিনিময়ে গোটা মধ্যপ্রাচ্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। তাই এই মুহূর্তে মোসাদ এবং আমেরিকার CIA, পৃথিবীর দুটি হেরো গোয়েন্দা সংস্থা যারা লজ্জায় মুখ ঢাকছে এই মুহূর্তে তেহরানে, যে কোটি কোটি মানুষ এসে জড়ো হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল বিরোধী লড়াই পৃথিবীতে আরো কয়েকশো গুণ শক্তিশালী হয়েছে। এক আয়াতুল্লাহ আলী খামেনেই পৃথিবীর সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছে, বিশেষ করে মুসলিম বিশ্বকে। মুসলিম বিশ্ব এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের যে আগ্রাসন, তাদের যে সাম্রাজ্যবাদ এবং গণহত্যা, তার বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিরোধ জানাচ্ছে, গর্জে উঠেছে।